আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই গত রবিবার ব্যাখ্যা করেছেন যে হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং ওমানের মধ্যে আলোচনা কঠোরভাবে দ্বিপাক্ষিক। এতে কোনো তৃতীয় পক্ষ জড়িত নয় এবং জোর দিয়ে তিনি দাবি করেছেন মার্কিন যুদ্ধের আগে হরমুজ প্রণালীর পরিস্থিতি ঠিক যেমন ছিল, যে কোনো ধরনের সমঝোতা বা যাই হোক না কেন পূর্বের অবস্থায় হরমুজ প্রণালী আর ফিরবে না। পূর্বে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের যুদ্ধ জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে বাহরাইন উপকূল বা অন্যান্য উপকূলে সহজেই প্রবেশ করত। বিশ্বের বিভিন্ন মালবাহী, পণ্যবাহী, তেলবাহী এবং প্রাকৃতিক গ্যাসবাহী, এলএনজি বাহী জাহাজগুলো প্রবেশ করত এবং বেরিয়ে যেত। সেগুলো স্বাভাবিকভাবে আর হবে না। এখন থেকে প্রশাসনিক নিয়মে এবং ভবিষ্যতে প্রশাসনিক কঠোর নিরাপত্তার অধীনেই সেগুলোকে পাড়ি দিতে হবে এবং ইরানের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই ইস্যুকে কেন্দ্র করে ইরান কোনো ছাড় দেবে না। ইরানের এই ঘোষণা এবং শক্ত অবস্থান শুনলে হয়তো টোল আদায় বা কিছু আর্থিক নির্ভরতার উপর নির্ভরশীল এমনটা মনে হলেও এর সুদূর প্রভাব পুরো যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সামরিক উপস্থিতি এবং তার যে আধিপত্য রয়েছে সেখানে সরাসরি আঘাত করবে এবং সেটাকে নিঃশেষ করে দেবে। দেখুন, মার্কিন বৈশ্বিক সামরিক আধিপত্যের মূল ভিত্তি হলো বিশ্বের উন্মুক্ত সামুদ্রিক বাণিজ্যিক পথগুলোর নিরাপত্তা রক্ষা করা। বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ভারী সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও ইরান যদি হরমুজ প্রণালীতে নিজস্ব সামরিক এবং প্রশাসনিক নিয়ম চাপিয়ে দিতে পারে, তবে তা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সমুদ্র রক্ষাদাতার যে ইমেজ রয়েছে তাতে বড় ধরনের আঘাত। হরমুজ প্রণালীতে ইরানের এই ডিফ্যাক্টো নিয়ন্ত্রণ প্রমাণ করবে যে কেবল বিমানবাহী রণতরী বা বিধ্বংসী যুদ্ধজাহাজ পাঠিয়ে ইরানকে নিরস্ত্র করার মার্কিন কৌশল এই সংকটের কাছে অকার্যকর হয়ে পড়েছে। উপসাগরীয় আরব দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত দীর্ঘদিন ধরেই তাদের জ্বালানি রপ্তানির পথ সুরক্ষিত রাখতে ওয়াশিংটনের উপর নির্ভর করত। ইরানের এই কর্তৃত্ব প্রতিষ্ঠা তাদের মধ্যে বার্তা দেয় যে মার্কিন সামরিক ছাতা 100% নিশ্চয়তা দেয় না, যা এই অঞ্চলের দেশগুলোকে ওয়াশিংটনের একক নির্ভরতা থেকে বের হয়ে চীন এবং রাশিয়ার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য তৈরি করার বিষয়ে নতুন জটিলতা তৈরি করবে। যদিও হরমুজ প্রণালীর সব থেকে যে সরু প্রশস্ত স্থান রয়েছে তার যে দৈর্ঘ্য রয়েছে সেটি প্রায় 24 কিলোমিটারের কিছু বেশি, তবে বাস্তবিক অর্থে 24 কিলোমিটারে বড় জাহাজ চলাচলের মতো কোনো গভীরতা নেই। মাত্র 2 কিলোমিটারের মধ্যেই জাহাজগুলোকে চলাচল করতে হবে, আর এই 2 কিলোমিটার গভীরতা ইরানি সীমান্তের কাছাকাছি। সুতরাং এখানে ইরানের প্রতিবন্ধকতা তৈরি করার বিষয়ে ইরানকে খুব একটা কষ্ট করতে হবে না। ইরানের বিপুল পরিমাণের মিসাইল বোট এবং তাদের নৌবাহিনী, উপকূল থেকে বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল, আর্টিলারি, এমনকি সমুদ্রে যে সি মাইন রয়েছে এগুলো দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা সম্ভব। তবে এক্ষেত্রে বিশাল বিশাল ফুটবলের আকৃতির বড় বড় জাহাজগুলোকে ইরানের চোখ ফাঁকি দিয়ে পার করানোর বিষয়টা যুক্তরাষ্ট্রের জন্য সহজ বিষয় নয়। সামরিক বিশেষজ্ঞরা বলেন যে হরমুজ প্রণালীতে ইরানের সম্মতি ছাড়া বা যুদ্ধকালীন পরিস্থিতির নিয়ন্ত্রণ ছাড়া বাস্তবিক অর্থে সামরিক হামলার মাধ্যমে কোনোভাবেই নিরাপত্তা বা উন্মুক্ত করা সম্ভব নয়, যার জন্য কিন্তু ইউরোপের দেশগুলো এখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক কোনো ধরনের সহযোগিতায় যুক্ত হতে চায় না, কারণ এটি সামরিকভাবে প্রায় অসম্ভব ব্যাপার। আর এই জন্যই সামরিক বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ভিত্তিতেও এই বিষয়টাই বারবার উচ্চারিত হয়ে আসছে, ইরানের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই সমঝোতায় আসতে হবে। কেবলমাত্র দুইটি অপশনই রয়েছে এর সমাধানের। প্রথমটি হলো ইরানকে বাধ্য করে ইরানের ভেতর এত শক্তিশালী হামলা করো ইরান যাতে সমঝোতা করতে বাধ্য হয়, আর দ্বিতীয়টি হলো ইরানের শর্ত মেনে নিয়ে তাতে আর বড় যুদ্ধতে যেতে হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি প্রায় 95 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক অর্থ ছাড় পেয়েছেন সামরিক ক্ষেত্রে। এর পরপরই ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা পরিচালনা করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। তারপরই কিন্তু সমীকরণে আসে পাল্টা হামলার বিষয়টি। যখন বিভিন্ন ধরনের সামরিক হিসাব নিকাশ করে এই বিষয়টি পরিষ্কার হয় যে ইরানের পাল্টা হামলায়ও ক্ষতির সম্ভাবনা কম নয়, তখন ডোনাল্ড ট্রাম্প তার হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং তিনি দাবি করেন ইরান চূড়ান্তভাবে একটি চুক্তি করতে চায়, যার জন্য আশ্বস্ত হয়েই কিন্তু তারা এই হামলা স্থগিত রেখেছে। তবে বাস্তবতা এবং ইরানের বিভিন্ন ধরনের পদক্ষেপ একেবারে ভিন্ন কথা বলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে যখন দাবি করেছেন যে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির খুব কাছাকাছি তারা অবস্থান করছে এবং অনেক বিষয় কেন্দ্র করে অগ্রগতি হয়েছে, তবে ইরানের পক্ষ থেকে পরোক্ষভাবে ভিন্ন কথা বলা হচ্ছে। কোনো ধরনের সমঝোতা বা চুক্তির দ্বার প্রান্তে আসার বিষয়টা তো ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মুখোমুখি তারা আলোচনায় বসতে রাজি নয়। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আলোচনায় বসতে রাজি, তবে সেটি হবে পরোক্ষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষভাবে সরাসরি এক টেবিলে বৈঠকে তারা এখনো বসবে না। দেখুন, কোনো জটিল সমস্যা, বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মতো মধ্যপ্রাচ্যের এত বড় জটিল সমস্যা, সেটি পরোক্ষভাবে আলোচনায় সমাধান হওয়ার সম্ভাবনা খুব কম। আমার যে শর্ত রয়েছে, আমি একজনকে বললাম, মধ্যস্থতাকারী আরেকজনকে সেই শর্তের কথা বলল, তিনি যা বললেন তিনি তারপর আবার আমার কাছে বলবেন। মধ্যস্থতাকারী এখানে কার পক্ষ নিচ্ছেন বা কী ধরনের কথা বলছেন, সত্য বলছেন না মিথ্যা বলছেন, সেই বিষয়গুলো নিয়েও প্রশ্ন থাকবে। দেখুন, জটিল সমস্যায় সরাসরি বৈঠকে এমন ছাড় দেওয়া হয় বা এমন গোপনভাবে কিছু সমঝোতা করা হয়, যা হয়তো কখনো প্রকাশ্যে আনা হয় না, তবে গোপনভাবে সমাধান হয়। মুখোমুখি আলোচনার মাধ্যমেই এটি কেবল সম্ভব। পরোক্ষভাবে এই বিষয়গুলো অত্যন্ত জটিল। দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে পরোক্ষভাবে বৈঠক হবে, সেখানে মধ্যস্থতা করতে যাচ্ছে পাকিস্তান এবং কাতার। দুই দেশের প্রতিনিধিরাই ইরানে পৌঁছেছেন বা পাঠানো হয়েছে। কোন পক্ষকে সম্মতি দেয় ইরান, সেটা দেখার বিষয়। তবে এখানে প্রশ্নবিদ্ধ বিষয় যে পাকিস্তান অলরেডি মধ্যস্থতাকারী দেশ থেকে প্রতিপক্ষে কিন্তু পরিণত হয়েছে, কারণ তাদের সেনা সদস্যরা অলরেডি সৌদি আরবে উপস্থিত। কাতারের বিষয়গুলোও ভিন্ন, কারণ কাতারও অলরেডি যে উপসাগরীয় জোট রয়েছে তার অংশ। সুতরাং এই দুইটি দেশই মধ্যস্থতাকারী হিসেবে কতটুকু গ্রহণযোগ্য, সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে। দেখুন, মধ্যস্থতাকারী দেশ শুধু মধ্যস্থতাকারী দেশ হলেই হয় না, শক্তিশালী দেশ হয়। কারণ মধ্যস্থতায় যে শর্ত বা যেই চুক্তি হয়েছে তা দুই পক্ষ মানছে কিনা তা পর্যবেক্ষণ এবং তা বাস্তবায়নে চাপ প্রয়োগের ক্ষমতা থাকতে হয়। কাতার এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রকে বা ইরানকে কতটুকু চাপ দিতে পারবে, এই বিষয়গুলো প্রশ্নবিদ্ধ। এখানেই কিন্তু চীনের বিষয়টি বারবার উচ্চারিত হচ্ছে। দেখুন, বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে, এই সকল কিছুর সমাধান অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন যে চীনের মধ্যস্থতাই একমাত্র করা সম্ভব। চীনই হলো এমন দেশ যারা চেক এন্ড ব্যালেন্সের অধীনে এই পক্ষগুলোকে মানাতে পারবে বা বিশ্বের যে সামরিক ভারসাম্য রয়েছে তা অনেকটাই স্থিতিশীল রাখতে পারবে, এবং যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রতিপক্ষ হিসাবে তাদের এই সক্ষমতা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এখানে ঘোর আপত্তি। যুক্তরাষ্ট্র এখনও চীনকে কোনো শান্তি প্রক্রিয়ায় যুক্ত করতে চায় না, কারণ এটি সরাসরি বার্তা হবে যে বিশ্বে এখন চীন অন্যতম বড় একটি ফ্যাক্টর, এবং যুক্তরাষ্ট্র চাইলেও একা এখন পৃথিবীর অনেক কিছুই করতে পারে না, সেখানে চীনকে যুক্ত করতে হয়। আর এই জন্যই এই সকল মধ্যস্থতাকারী ইস্যুকে কেন্দ্র করে চীনকে এখনই যুক্ত করতে চায় না যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, চীনকে যদি তারা যুক্ত না করে, তাহলে পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় তারা কি সমাধান করতে পারবে? বিশেষ করে ইরানের মতো এত শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে দেখার বিষয় আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।